ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি ক্যামেরায় দাঁড়াও। প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। হাই, আমি পিয়ালি মণ্ডল। আমার অনেক রকম সমস্যা হচ্ছিল। আমার মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলাম, আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, মানে পুরোপুরি মানে এত সমস্যা ছিল, আমার ফ্যামিলিগত সমস্যা ছিল, আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক সমস্যা হচ্ছিল। তো আমি পুরোপুরি মানে আস্তে আস্তে ভেঙে পড়েছিলাম, আমি কী করবো না করবো কিছু বুঝতে পারছি না। তো এই মুহূর্তে আমি, আমার এক ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ডের কাছ থেকে আমি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা শুনতে পেয়েছি। তো গৌতম শাস্ত্রীর কথা শুনতে পেয়ে আমি তার কথা অনুযায়ী আমি তার কাছে এলাম। তো তার কাছে আসার পরে আমি তাকে, সে আমাকে দেখলো, আমি আমার সমস্যাগুলো বলার আগে ডক্টর গৌতম শাস্ত্রী আমার সমস্যাগুলো সব বলে দিল, আমাকে দেখেই বলে দিল যে এই সমস্যা এই হচ্ছে। তো আমি তখন বুঝলাম যে না, ঠিকই তো বলছে। আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম। তো আমি তার কাছে এসে সে যখন আমাকে সমস্যাগুলো বলে, তোমার এই সমস্যাগুলো সমাধান হবে,
তো ওনার কথা অনুযায়ী আমি রেমেডি ধারণ করে তো উনি যা যা বললো সেগুলো সব শুনলাম। তো আজকের ডেটে আমি খুব স্যাটিসফাই, আমি খুব খুশি, আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আগামী দিনগুলো আমার ভালো আসবে বলেছে। তো আমি যেইভাবে ভেঙে পড়েছিলাম মানসিক দিক থেকে, তো আমি আজকের ডেটে অনেক ভালো। আমার আর্থিক অবস্থাও একটু ভালো হয়েছে, মানসিক দিক থেকেও ভেঙে পড়েছিলাম, যেটা লোকে আমাকে করছিল সেই সমস্ত কিছু ধারণা হচ্ছে ডক্টর গৌতম শাস্ত্রী অনুযায়ী আমি যা যা শুনেছি, উনি যা যা আমাকে করতে বলেছে, তো আমি ভীষণ স্যাটিসফাইড। তো আমি এই জন্য ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক 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 ধন্যবাদ জানাই। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি
নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা, তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বদীপ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছেও গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সব মিলে গেছিলো
এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। সিমরানপ্রীত কর চলচ্চিত্র জগতের সাথে বহুদিন ধরে যুক্ত রয়েছেন এবং বহু বিখ্যাত চলচ্চিত্রে কিন্তু তিনি অভিনয় করেছেন। তো তাকে প্রথমে স্বাগত জানাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে চলচ্চিত্র জগতের সাথে আপনি যুক্ত হয়েছেন, তো এইটার যে একদম প্রথম দিন থেকে পথ চলাটা সেটা কিরকম ছিল? খুব কঠিন ছিল। সেই দিনটা মনে পড়লে আমার কান্না আসে, এতটাই কঠিন ছিল। আর আজও আমি স্ট্রাগল করে যাচ্ছি। তো যখন খুব খারাপ সময় ছিল তখন গৌতম আঙ্কেল আমাকে খুব সাপোর্ট করেছে, আমার সব প্রবলেমসগুলো খুব সাপোর্ট করেছে এবং আমাকে খুব গাইড করেছিল যে তুমি ঠিক করে চলো বা কিছু এইসব খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আর আমাকে খুব ভালোবাসে আঙ্কেল। আর আমাকে জিনে ধরেছিল যখন একটা টাইম খুব খারাপ যাচ্ছিল, খুব আমাকে জিনে ধরেছিল। আমি এসব বিশ্বাস করতাম কি জিনে ধরেছিল বা কিছু। তখন একদিন আমার মা আমাকে বললো যে ভালো একজন জ্যোতিষী আছে, তুই একটু দেখা। আমি বললাম এইসব বিশ্বাস করি না আমি। তারপরে একদিন গেলাম, আমি অত অফিসের বাইরে ছিলাম, ওনার চেম্বারের বাইরে ছিলাম। আমাকে যখন ডাকলে, যখন আমি কথা বলি তখনই আমার বুঝতে পারি যে আমাকে মানে সত্যি ইনি কোনো ফ্রড নয়, ইনি সত্যি অনেক ভালো করে ধরেছিল। এটার প্রবলেমটা কি হচ্ছে? রাতে আমাকে ঘুমাতে দিত না জিনটা। আচ্ছা, রাতে আমাকে ঘুমাতে দিত না এবং কানে ফু দিয়ে চলে যেত, এরকম মানে খুব ভয় দেখাতো আমাকে। যখন বেসিনের সামনে যখন আমি মুখ ধুতাম বা চোখ বন্ধ করতাম, মনে হচ্ছিল পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম অনেক আমি ভয় পেয়েছি। আর রাত্রে একদম ঘুমাতে পারতাম না। তারপরে উনি আমাকে অনেক কিছু গাইড করে, সেই অনুযায়ী যেই জিনিসপত্রগুলো দেয় আমি ইউজ করি। আস্তে আস্তে উনি আমার বাড়িতেও আসে, আর বাড়িটাকে দেখে তারপরে অনেক পুজোটা যেরকম পুজো করা যেগুলো সেগুলো করে ঠোরে, মানে যেমনি ওনার যত সাধ্য মতন উনি আমাকে হেল্প করেছে। আর আজকে আমি ওর থেকে মুক্তি পেয়েছি। আর আজকে এখন আমি রাত্রে ঘুমাতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আর আমার এই জিনটার জন্য আমার কাজে খুব বাধা হচ্ছিল, কারণ কি আমি যখনই কোনো শুটে যেতাম তখনই আমি একটা ফিল করতাম যে ও আমার সাথে আছে, ও আমাকে কারোর সাথে কথা বলতে দেবে না বা বেশি মিশতে দেবে না, সবসময় আমার পেছন থাকতো। আমি একটা ভয়ে সবসময় না আতঙ্ক হয়ে গেছিলাম, একটা টাইমে খুব আতঙ্ক হয়ে গেছিলাম। আর আজকে আমাকে এই জিনটা থেকে আমাকে মুক্তি করেছে একমাত্র আঙ্কেলের জন্য আজকে আমি ঘুমাতে পারছি। আর আজকে আমি ভালো করে শান্তি মতন নিজের ফ্রি মাইন্ডে আমি নিজের কাজকর্ম যত কিছু আছে সব করতে পারছি। আচ্ছা, মানে কনসেন্ট্রেট করা যাচ্ছে সব জায়গায়। কর্মজগৎ সম্বন্ধে একটু শুনবো আপনার। আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি তখন আমি ছোট ছিলাম অনেক, ওই 13 কি 14 বছর বয়স ছিল তখন থেকে আমি ফটোশ্যুট স্টার্ট করি। বেঙ্গলি ইন্ডাস্ট্রি আসার পরে আমি টেলিফিল্মস করতাম, অনেক টেলিফিল্মসে আবার লিড করতাম। তারপর আস্তে আস্তে আমি ভেবেছি হয়তো একবার আমি হতাশ হয়ে গেছিলাম, আমি আর এগাতে পারবো না, হ্যানা ত্যানা অনেক কিছু মাথায় ঘুরতো, অনেক চিন্তাধারা ঘুরতো, আমি কি করে এগাবো। কারণ কি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোকজন উলফাল লোকজন, কোথায় নিয়ে যাবে, কি করে দেবে, না কিছু খাইয়ে দেবে ড্রিঙ্কে, বেশিরভাগ। আমি তখন টেলিফিল্মস ফটোশ্যুট করতাম। তারপরে আস্তে আস্তে আমি যখন এগালাম তখন আমি বুঝলাম যে কিভাবে এগাতে হবে, কারণ কি এই জগতে মানুষকে চেনা খুবই মুশকিল।
ভালো মানুষ ছাড়া কেউ সাথে দেবে না। তোমার মধ্যে যেমন কি শিল্পী জিনিসটা যদি তোমার মধ্যে না থাকে, তুমি যতই কম্প্রোমাইজ করো না কেন তুমি কোনোদিন এগাতে পারবে না। এগালে ওইখানে টেকা অনেক মুশকিল, ওখানে যে টিকে থাকা অনেক মুশকিল। অনেক অনেক লোকজনের পাল্লা আমি পড়েছিলাম, আর সেখান থেকে মানে অনেক স্ট্রাগল করেছি। ওখান থেকে বেরিয়ে আসা, তারপরে আবার সেই অনেক প্রবলেমে পড়া, আবার সেখান থেকে বেরিয়ে আসা, এরকম করতে করতে একদিন আমি হতাশ হয়ে গেছিলাম। তখন ভেবেছিলাম যে ধুর আমি আর অ্যাক্টিং করবো না, আমার ভাল লাগছে না, আমার খুব অসুবিধা হয়ে গেছিল। তখন আমি মাকে বলছিলাম, মানে ডিপ্রেসড হয়ে গেছিলাম। তখন তো আমি ছোট, মানে যেমন কি 14 বছর ধরে যখন স্টার্ট করি, তখন থেকে টেলিফিল্মস ফটোশুট করতে 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 যখন আমি কম্প্রোমাইজ, তো আমি প্রথম তো কম্প্রোমাইজ মানেই আনতাম না। কম্প্রোমাইজ মানে কি ভাই, এটা কি হয়? কোনো ডাইরেক্টর আমাকে বললো কম্প্রোমাইজ করতে হবে, মানে কম্প্রোমাইজ মানে কি? তখন আমি বুঝলাম যে আস্তে আস্তে যখন আমাকে বোঝালো, তখন আমি বুঝলাম যে না ঠিক আছে। তখন একজন ডাইরেক্টর ছিল, উনি আমাকে গাইড করছিল। তো তারপরে আস্তে আস্তে আমি বুঝলাম ব্যাপারটা কি আসলে। তারপরে আমি টেলিফিল্ম ছেড়ে দিলাম। তখন একটা আসামি মুভিতে চান্স পেয়েছিলাম সেকেন্ড লিডে, তখন আমি ওখানে আসামে চলে গেলাম, শ্যুট ছিল আমার অনেক দিন। তারপর ওখান থেকে আসার পর তার আবার ডিপ্রেশনে যাওয়া, মানে যে কাজ পাচ্ছি না, আমি কেন কাজ পাচ্ছি না। মানে তখন একটা না মানুষ যত ছোট ছোট কাজ করবে, যখন ছোট কাজ করতে করতে হ্যাবিট হয়ে যাবে, মানে যখন একটা ছট করে ছোট কাজ করতে করতে যখন একটা বড় কাজ করবে, তখন হঠাৎ করে মনে হবে কি আর আমি ছোট কাজ করবো না, এরকম টাইপের আমার থিঙ্কিং হয়ে গেছিল। আর তখন বড় কাজের জন্য আমি মানে স্ট্রাগল করতে 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 এখানে অডিশন ওখানে অডিশন, মানে হতাশ হয়ে গেছিলাম যে সব জায়গা থেকে যখন নাই পাচ্ছি আমি আর কি করব। তখন আমি আস্তে আস্তে একটা বেঙ্গলি মুভিতে চান্স পেলাম, ওখানে লিডের কাজ করেছিলাম, সিঙ্গার অ্যাজ আ রোল করেছিলাম। ওটা আমাদের কলকাতায় বাসুশ্রী হলে রিলিজ হয়েছিল। তা ওইখানে এখন একটু ভালো আছি। আর তারপরে আমি আবার জগতেও আগের থেকে এখন সম্ভাবনাগুলো অনেকটা বেড়ে গেছে। যখন উনি 2018-এ ওনার সাথে যখন আমার দেখা হয়েছে আঙ্কেলের সাথে, তখন আমি প্রথমে যেরকম আমি আপনাকে বললাম যে আমার মা আমাকে নিয়ে গেছিল, তখন দেখলাম যে আমি এইসব বিশ্বাস করতাম না। তখন যেহেতু জিনটা ছিল আমার সাথে, সেহেতু আমি তো বুঝতে পারছি না কি করব না করব। ও তো আমাকে জীবনে দাঁড়াতে দিচ্ছে না, না পড়াশোনার দিক দিয়ে আমি আগে বাড়তে পারছি, না ক্যারিয়ারের দিক দিয়ে আগে বাড়তে পারছি, না কিচ্ছু হচ্ছে না। আমি কি যে করি, আমি খুব ডিপ্রেশনে একবারে চলে গেলাম। তো টানা 8 মাস আমি মানে এরকম থাকার পরে 2017-এ খুব ভুগেছি। তারপর 2018-এর শেষের মধ্যে আমার যখন আঙ্কেলের সাথে আমার দেখা হয়, তখন আমার আঙ্কেল আমাকে অনেক কিছু দেয় ব্যবহার করার জন্য, অনেক কিছু আমাদের বাড়িতেও আসে সেগুলো করার জন্য। আস্তে আস্তে আমি তারপরে ঠিক হয়ে যায়, আস্তে আস্তে তারপরে আমার এখন পড়াশোনা ভালো হচ্ছে, ক্যারিয়ারের দিকেও ভালো আছি, যত সম্ভাবনা আঙ্কেলের জন্যই আছি। আজকে সেটাই আমি ভাবি যে আমি কোথা থেকে কোথায় চলে আসলাম। আচ্ছা, এই যে আঙ্কেলের কাছে মানে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আপনি যে আসলেন, তো এই আমাদের অ্যাস্ট্রোলজির জগতের উপরে কি বিশ্বাসটা মানে বিলিফটা আগেই ছিল, নাকি ওনার প্রোগ্রামগুলো দেখে এটার প্রতি একটা আগ্রহ জন্মালো? কিভাবে আসলেন? না, আগে আমার কোনোদিন আমি অ্যাস্ট্রোলজির ব্যাপারটা আমি কোনোদিন ট্রাস্ট করিনি যে কোনো কিছু জ্যোতিষী এইসব হয়, এগুলো সব ফকির জ্যোতিষী এইসব সব ফালতু ফ্রড এইসব এরকম ভাবতাম আমি। তো তারপরে যখন এনার সাথে যখন আমি দেখা করি, তখন যখন কথা বলি মানে ফেস টু ফেস, আমি তো মনে মনে গালাগালি করছিলাম যে তোর কথা আসলাম, কার সাথে আমাকে নিয়ে আসলো, কার কাছে আমার কাছে নিয়ে আসলো মা। তারপর আমি আসতে যখন কথা বলি ফেস টু ফেস, তখন আমি বুঝতে পারি মানে আপনি বলে দিচ্ছে আমি কোথা থাকি, কি করি, আমার নাম কি, মানে সব কিছু বলে দিচ্ছে আস্তে আস্তে। তখন আমি বিশ্বাস করি যে না, ইনি ফ্রড নয়। তখন এনার সাথে ভালো এখন তো আঙ্কেলের সাথে আমার খুব ভালো রিলেশন হয়ে গেছে। তো আমাদের এখন এই মুহূর্তে কিন্তু আমরা আরেকজন অতিথিকে পেয়েছি, তিনি হলেন সিমরানের মা। দিদি, আপনার নামটা বলুন। শিবানী রায়। শিবানী রায়। তো আচ্ছা, প্রথমে আমি জানতে চাইবো আপনি কি কর্মের সাথে যুক্ত ছিলেন? আমি আগে আকাশবাণীতে স্ক্রিপ্ট লিখতাম, স্ক্রিপ্ট লিখে বলতাম। আর সেটা কত বছর আগে? তা আমার বিয়ের আগে আর কি। আচ্ছা, এই 90-91 এরকম হবে।
আচ্ছা, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আপনি কত সালে আসলেন, মানে কি করে জানলেন বা কিভাবে? গতবার আমি এই চ্যানেলে অনুষ্ঠান দেখে আচ্ছা তারপরে এলাম। গতবার বলতে মানে লাস্ট ইয়ার? হ্যাঁ হ্যাঁ, 2018 জুলাই মাসে ওনার সাথে আমার মানে কথাবার্তা হয়েছে। আচ্ছা, আপনি কার সাথে এসেছেন? একাই এসেছেন? একাই। আচ্ছা, যোগাযোগ করে তারপরে যেহেতু উনি ব্যারাকপুরে বসেন, আমার ব্যারাকপুরেই কাছেই বাড়ি, যেখানে বসেন তাতে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তো আমি যোগাযোগ করলাম, ও বললো আপনি চলে আসুন। তারপরে আমি আর আমার মেয়ে গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে আমাদের প্রবলেমগুলো যাতে সলভ করা যায় সেইভাবে কথা বললাম। উনিও সেইভাবে আমাদের মানে সলভ করার মতন যা যা দরকার সেগুলো বলে দিলেন। আমরা সেই মতন চললাম আমার, এবং আমাদের কাজও হয়েছে। মানে আপনার প্রবলেমটা কি ছিল, মানে কিসের উপরে, মানে কি ভিত্তিক ছিল? মানে আমার মেয়ে পড়াশোনা করতে চাইতো না, কিন্তু ব্রেন সার্ভেটা আমরা বুঝতে পারতাম, কিন্তু পড়াশোনার মনোযোগ নেই, কোনো কাজে ইয়ে নেই। হ্যাঁ, মেয়ের প্রবলেম। আমার প্রবলেম হচ্ছে কি, আমার শরীরও ভালো যেত না। তারপরে হচ্ছে আমি চাইতাম যে আমার মানে যেহেতু আমি অনেক দিন আগে এমএটা কমপ্লিট করেছিলাম, তা আমার ইচ্ছা ছিল যে আমি একটা সার্ভিস করবো। হলো না, ঠিক আছে, কিন্তু আমি ভাবতাম যে তাহলে আমার একটা স্কুল তো আমি করতে পারি, হ্যাঁ নিজস্ব। হ্যাঁ, তাহলে সেইভাবে আমি মানে কিছুতে কিছু পেরে উঠতে পারছিলাম না, কিভাবে কি করবো সেটা আমি সলভ করতে পারছিলাম না। এখন আমার মনে হচ্ছে যে এটা আমি এগোতে পারবেন। হ্যাঁ, মানে তখন দিশেহারা লাগবে। হ্যাঁ, দিশেহারা হয়েছে আর কি করবেন, দুটোর সাথে যোগাযোগটা মানে সংযুক্ত করতে পারছিলেন না। আচ্ছা, তো এখন আপনার মানে স্কুল যে করবেন তার পরিকল্পনা সব এখন আপনার মাথায় আর ওরকম মনে হয় না যে আমি পারবো কি পারবো না, এটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি দিনকে দিন আমার মনে হচ্ছে যে কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে এগিয়ে আসছে, মানে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তো স্কুল খুলবেন, এটা তো একটা মানে বিশাল কথা, মানে ভীষণ বড় একটা প্রজেক্ট বলবো। তো মানে প্রথম স্টেপেই আপনার যে এত বড় একটা পরিকল্পনা নেওয়া, এটা তো আমার মনে হয় মানে আমরা করতে গেলে আমাদেরও ভয় লাগতো, আপনার লাগছে না? না, ভয় লাগার কোনো কথা না। আমি ভাবলাম যে আমার হাজবেন্ড যদি টাকা পয়সা না দেয়, তাহলে আমার যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ সেখান থেকে আমি ওইটা সলভ করবো, আমি এনিহাও ওটা করবোই। এটা আমার মানে তো এই এত কনফিডেন্সটা কি আপনার ওনার জন্যই মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওনার জন্যই, মানে এটা মনে হচ্ছে। এবং আমার সাথে আমার মেয়েও আছে, বলছে তুমি করো, হবে। উনি বলছে আপনি করুন, হবে। এটার জন্য আমার কনফিডেন্সটা আরো বেড়ে গেছে। আচ্ছা দিদি, আপনি তো মেয়েকে নিয়ে এসেছিলেন, তো মানে প্রথম অবস্থা থেকে আপনারা দুজনে দেখাতে এসেছিলেন না? মেয়ের সাফল্য দেখে, মেয়েকে যখন দেখলেন ঠিকঠাক হয়ে গেছে, তারপরে আপনি করলেন? না, আমি প্রথমে মেয়ের কথাটা ভেবেছিলাম, মানে ফার্স্টে মেয়ের যে ইমপ্রুভমেন্টটা দেখে আপনার মনে হলো আমিও করি। বাহ, মানে সেটা আপনার কাজ কতদিনে হলো? আমার মানে মোটামুটি এখন থেকে, উনি 3 মাস আগে বলেছিলেন যে হবে, এখন স্টার্ট হয়ে গেছে আমি দেখছি। তখন আমার মনে হতো কি ধর এ মনে হবে না, যতই হচ্ছে কোনো তো মানে দেখছি না, আমি দেখছি যে না, যে সেই গ্যাপগুলো কমে যাচ্ছে। আচ্ছা, দাদাকে তো আমরা অনুষ্ঠানে দেখি যে মানে সময় ধরে ধরে সবকিছু বলে দেয় যে এই বছর হয়েছে বা এর মধ্যে হবে, তো আপনার ক্ষেত্রে সেটা কতটা হয়েছে? আমার ক্ষেত্রে বললাম না 3 মাস ওই সময়টা বলে দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে হবে, তারপর শুরু হয়ে গেছে। বাহ। আচ্ছা, এবার মানে একদম আমাদের অনুষ্ঠান যেহেতু একবারে শেষের দিকে এসে, আপনি বলুন মানে যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে কি বলবেন? আপনার মতো হয়তো প্রবলেম আছে বা আপনার থেকে আরো বেশি প্রবলেমে তারা ভুগছেন, তাদের বলবো সলভ করার জন্য আপনাদের একবার চেম্বারে আসতে হবে। চেম্বারে এসে গৌতম দার সাথে মিট করে, তাদের উপর ভরসা করতে পারবে। গৌতম শাস্ত্রীর সাথে মিট করে তারপরে তাদের প্রবলেমগুলো বলবে, গৌতম দা তখন আশা করি ওনাদের সলভ করে দিতে পারবে। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।